আম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ল্যাবে বসে কাজ করছিলাম, তো মনে হলো হঠাৎ যে রিসেন্ট পড়া একটা পেপার, জার্নাল আর্টিকেল নিয়ে একটু কথা বলি সবার সঙ্গে। খুব ইন্টারেস্টিং লেগেছে আমার, এবং খুবই প্রাসঙ্গিক বর্তমান সময়েও। সেটা হচ্ছে যে সোশ্যাল প্ল্যাটফর্ম যে আমরা ইউজ করি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, অথবা স্পেসিফিক ইউজারদের জন্য যে স্টক টুইট, সিকিং আলফা, এরকম যে বিভিন্ন ধরনের ইনভেস্টর ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম আছে, অথবা জেনারেল প্ল্যাটফর্ম এখন হচ্ছে, যে যেগুলোতে আমরা প্রায়শই নিজেদের সোশ্যাল লাইফ মেনটেন করি। তো সেগুলো থেকে কি আমরা আসলে কোনো স্টক মার্কেটের জন্য কোনো সিগন্যাল পাই কিনা, অথবা এই যে আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে যে আহ, বিভিন্ন জিনিস পোস্ট করি বা আলোচনা করি, সেখান থেকে স্টক মার্কেট রিটার্নের জন্য কোনো প্রেডিক্টিবিলিটি তৈরি হয় কিনা, অথবা স্টক মার্কেটের জন্য কোনো স্পেসিফিক সিগন্যাল জেনারেট করে কিনা, এটা নিয়ে আসলে মেইনলি কাজটা হয়েছে। এবং এইটার আর্টিকেলটার নাম ছিল হচ্ছে দ্য সোশ্যাল সিগন্যাল, যেটা জার্নাল অফ ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স এ 2024-এ পাবলিশ হয়েছে। এটাতে যিনি মেইন অথর ছিলেন তার নাম হচ্ছে অ্যান্থনি কুকসন, যিনি ইউনিভার্সিটি অফ কলোরাডো অ্যাট বোল্ডার, ওখানকার একজন প্রফেসর। তার সঙ্গে আরো দুজন ইউএসএ প্রফেসর এবং ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা, আমি যদি ভুল না হয়ে থাকি, হ্যাঁ, ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা কানাডার একজন প্রফেসর। এই চার প্রফেসর মিলে এই গবেষণাটা করেছেন। এবং এইখানে তারা যেটা করেছেন সেটা হচ্ছে 2012 থেকে 2021 সাল পর্যন্ত তিনটা যে প্রাইম সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলোতে স্টক মার্কেট রিলেটেড আলোচনা বেশি হয়, সেটা হচ্ছে যে টুইটার, স্টক টুইট এবং সিকিং আলফা। এই তিন জায়গার ইউজারদের যে টুইট এবং পোস্ট এবং যে মেসেজ, এগুলোকে আলোচনা করে তারা দেখার চেষ্টা করেছেন যে আসলেই এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে যে আলোচনা করি, সেগুলো থেকে আসলে আমরা সোশ্যাল কোনো সিগন্যাল জেনারেট করছি কিনা, যেটা আমার স্টক মার্কেটের জন্য কোনো প্রেডিক্টিভ পাওয়ার হোল্ড করে, অথবা এই যে যদি সেই প্রেডিক্টিভ পাওয়ার সে হোল্ড করে বা কোনো সোশ্যাল সিগন্যাল জেনারেট করে তারা, তাহলে সেই জেনারেটেড সিগন্যালটা কত স্ট্রং। স্ট্রং ইন এ সেন্স যে তারা সেই সিগন্যালটাকে রিফ্লেক্ট করেছে, যে সেইটা তাহলে আমার সেম ডে, অথবা আমার পরের দিন, অথবা আপ টু 20 ডেজ আমার স্টক রিটার্নের উপর কিরকম ইম্প্যাক্ট ফেলে, বা আমার স্টক রিটার্নকে সে কোনোভাবে প্রেডিক্ট করতে পারছে কিনা, হ্যাঁ, বা এদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা। এটাই ছিল আসলে তাদের মূল গবেষণা। এবং পাশাপাশি তারা আরো দুটো মার্কেট ইভেন্ট দেখিয়েছে, যেখানে মার্কেট সিচুয়েশন চেঞ্জ হয়ে গেলে এই সোশ্যাল সিগন্যালের ইম্প্যাক্ট কিরকম থাকছে, একই রকম থাকছে নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম। সো এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে এই যে সোশ্যাল প্ল্যাটফর্মের যে বিভিন্ন টুইট বা মেসেজ বা আমরা যে পোস্ট গুলো দিই, এইগুলোর মাধ্যমে যে ইনভেস্টরদের জন্য বিভিন্ন রকমের ইনফরমেশন জেনারেট হয়, অথবা অনেকেই এগুলোকে তাদের ইনভেস্টমেন্টের ডিসিশনের জন্য, মানে তাদের যে ইনফরমেশন তারা ইউজ করেন তাদের ডিসিশন নেয়ার ক্ষেত্রে, সেগুলোর প্রাইমারি সোর্স হিসেবে এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ইদানিংকালে ইউজ হয়ে থাকছে, এবং এগুলোর উপর অনেক গবেষণা হয়েছে। এবং যেমন হচ্ছে যে একটা রিসেন্ট গবেষণায় বলেছে যে 2020 সালের একটা গবেষণা ছিল এরকম, যে আমেরিকানরা অন অ্যান এভারেজ পার ডে প্রায় 3.5 ঘন্টার উপরে তারা সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করে, রিগার্ডলেস অফ দি প্ল্যাটফর্ম। কিন্তু অন অ্যান এভারেজ তারা প্রতিদিন 3.5 ঘন্টার উপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে স্টে করছে। এবং এই যে দীর্ঘ সময় তারা স্টে করছে, তাহলে তারা যে বিভিন্ন জিনিস সম্পর্কে কৌতূহল প্রকাশ করছে, বিভিন্ন জিনিস সম্পর্কে পোস্ট টুইট মেসেজ করছে, সেগুলো থেকে আসলে কতটুকু সোশ্যাল সিগন্যাল জেনারেট হয়। সো এর জন্য তারা কি করলো, 2012 থেকে 2021 সাল পর্যন্ত এই তিন প্ল্যাটফর্মে, যেটা আমি বললাম, টুইটার, স্টক টুইট এবং সিকিং আলফা, এই তিনটা প্ল্যাটফর্মের ইউজারদের ডেটা অ্যানালাইসিস করে তারা দেখার চেষ্টা করলো
তিনটা জিনিস। প্রথমটা হচ্ছে যে এদের মধ্যে আদৌ কোনো সোশ্যাল সিগন্যাল জেনারেট হচ্ছে কিনা। সেকেন্ডটা হচ্ছে যদি সোশ্যাল সিগন্যাল জেনারেট হয় তাহলে সেটার কোনো রিটার্ন প্রেডিক্টেবিলিটি আছে কিনা। এবং তিন নাম্বারটা হচ্ছে যে স্পেসিফিক মার্কেট ইভেন্ট যদি কোনো ক্রিয়েট হয় তাহলে এই প্রেডিক্টেবিলিটির পাওয়ার যেটা তারা এক্সপ্লোর করতে যাচ্ছে সেটার মধ্যে কোনো চেঞ্জ পান কিনা। এটা ছিল হচ্ছে তাদের মেন উদ্দেশ্য, এবং এই যার কারণে তারা এই গবেষণাটা করেন। এবং এর মধ্যে বলে নেওয়া ভালো যে এই যে সোশ্যাল প্ল্যাটফর্মের উপর যে গবেষণা, এনাদের আগে পর্যন্ত কিন্তু শুধুমাত্র একটা স্পেসিফিক ইউজার প্ল্যাটফর্ম নিয়ে কথা হয়েছে, শুধুমাত্র আইদার টুইটার, বা কেউ হয়তো সিকিং আলফা, কেউ হয়তো শুধুমাত্র স্টক টুইট, এগুলো নিয়ে আলোচনা করেছেন বা গবেষণা করেছেন। কিন্তু তিনটা প্ল্যাটফর্মের ডেটাকে একসঙ্গে এনে অ্যাক্রস দ্য প্ল্যাটফর্মস এই অ্যানালাইসিস গুলো করার প্রচেষ্টা এটাই প্রথম ছিল, এবং এই কারণে এই পেপারটা খুবই ইন্টারেস্টিং একটা পেপার। সো এখন তাহলে কথা হচ্ছে যে আমি পোস্ট করছি, সেখান থেকে আমি সিগন্যাল কিভাবে জেনারেট করছি, বা আমি আরেকজনের পোস্ট দেখে কিভাবে বুঝবো যে আসলে সে কোনো সিগন্যাল জেনারেট করছে কিনা। তো এই ক্ষেত্রে তারা যে সোশ্যাল সিগন্যাল এটাকে দুই ভাবে ডিকম্পোজ করেছে। একটাকে তারা বললো হচ্ছে অ্যাটেনশন, আর আরেকটা অংশকে তারা বলছে হচ্ছে সেন্টিমেন্ট। অ্যাটেনশন কি, যে একটা নির্দিষ্ট দিনে ওই প্ল্যাটফর্মটাতে যতগুলো ইনভেস্টমেন্ট রিলেটেড আলোচনা হচ্ছে বা বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে নির্দিষ্ট একটা কোম্পানির শেয়ার নিয়ে কতবার আলোচনা হচ্ছে। তার মানে যদি এরকম হয় যে ওই প্ল্যাটফর্মটাতে একদিনে 1 লাখ আলোচনা হচ্ছে, 1 লাখ পোস্ট এসছে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে, তাহলে ধরে একটা নির্দিষ্ট কোম্পানি, ধরে নেন সেটা আমাজন হতে পারে, অ্যাপল হতে পারে, মাইক্রোসফট হতে পারে, সেইটা নিয়ে স্পেসিফিক কয়টা আলোচনা হয়েছে, সেটাকে আমরা তাহলে বলছি অ্যাটেনশন, যে কত বেশি বার ফ্রিকোয়েন্সিতে আলোচনাটা হয়েছে। সেকেন্ড যে পোর্শনটা সেটাকে আমরা বলছি হচ্ছে সেন্টিমেন্ট, অর্থাৎ এই যে আলোচনাগুলো হচ্ছে এইটা কি কোনো পজিটিভ অথবা নেগেটিভ ইমোশন ক্রিয়েট করছে কিনা, এইটার সঙ্গে আমি কতটুকু সেন্টিমেন্টালি অ্যাটাচড হচ্ছি। এখন এইটা আমি তাহলে মেজার করব কিভাবে? এখন এইটা মেজার করার জন্য তারা যেটা করলো যে তারা টুইটারের ক্ষেত্রে দেখলো যে রেভেনপ্যাক নামে একটা ডেটা কোম্পানি আছে যারা প্রোভাইড করতে পারে এরকম ডেটা, যে কোন একটা টুইট যেটাতে আমি হ্যাশট্যাগ দিয়ে হয়তো বলছি হ্যাশট্যাগ অ্যাপেল, হ্যাশট্যাগ মাইক্রোসফট, হ্যাশট্যাগ মেটা, তাহলে সেইখানকার এই হ্যাশট্যাগের উপর নির্ভর করে এবং এই হ্যাশট্যাগের যে ইনফরমেশনটা ওই স্পেসিফিক টুইটটা সেটা কতটুকু রেলেভেন্ট তার তার উপর নির্ভর করে তারা হচ্ছে এই সেন্টিমেন্টটাকে মেজার করার চেষ্টা করেছে টুইটারের ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা কি করলো যে যদি আমরা দেখতে পারি যে এটা 75%-এর উপরে মনে হচ্ছে আমাদের কাছে রিলেভেন্ট তাদের অ্যালগোরিদমে, যদি মনে হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অ্যালগোরিদমে, সেক্ষেত্রে তারা হচ্ছে এটাকে সেন্টিমেন্টের আকারে কনভার্ট করলো। আর যদি মনে করে যে না এটা বিলো 75% রিলেভেন্ট তাহলে সেটাকে আর তারা ইনক্লুড করেনি। অন্যদিকে যদি আমরা বলি যে সিকিং আলফার ক্ষেত্রে তারা কি করলো যে সিকিং আলফার পোস্ট যদি আপনি খেয়াল করেন দেখবেন যে তারা নিজেদের ওই পোস্টগুলোর মধ্যে তারা সেন্টিমেন্ট স্কোর অ্যাটাচ করার একটা উপায় পেয়েছিল, এরকম ভাবে যে আপনি নিজে পোস্ট ট্যাগ করে দিতে পারবেন যে এটা পজিটিভলি সেন্টিমেন্ট নাকি নেগেটিভলি সেন্টিমেন্ট। হুম। অথবা আমি ভুল বলছি, সিকিং আলফার ক্ষেত্রে, হ্যাঁ ভুল বলছিলাম, সিকিং আলফার ক্ষেত্রেই আসলে তারা ওই রেভেন প্যাকেট ডাটা ইউজ করেছে, যে যেগুলো পোস্ট এসছে এই পোস্টগুলোর মধ্যে তারা কতটুকু পজিটিভলি সেন্টিমেন্ট বা কতটুকু নেগেটিভলি সেন্টিমেন্ট অ্যাটাচমেন্ট আছে সেই ডাটাটাকে তারা রেভেন প্যাকেট থেকে কালেক্ট করে অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করেছে। টুইটারের ক্ষেত্রে শুধুমাত্র টুইট দেখে যে কত বেশি বার টুইট হয়েছে, সেই টুইটারের সঙ্গে কত বেশি কতজনের রিটুইট অথবা কমেন্ট এসছে সেটার মধ্যে কিরকম ইমোশন ছিল সেগুলো থেকে তাদের সেন্টিমেন্ট অ্যানালাইসিস হয়েছে। এবং স্টক টুইটের ক্ষেত্রে তারা হচ্ছে মেইনলি তাদের যে অ্যানালাইসিসটা, কিছু অ্যানালাইসিসের পার্ট তারা স্টক টুইটের ডেটা দিয়েই করেছে। কারণ হচ্ছে তাদের কাছে হিউজ পাইল অফ ডেটা ছিল। 2010 সাল থেকে 2021 পর্যন্ত তারা প্রায় 150 মিলিয়ন টুইট ডেটা কালেক্ট করেছে, যেটা নাকি 8 লাখ ইউজারের থেকে কালেক্ট করে।
এবং যেহেতু এটা বিগ পাইল অফ ডেটা, তাহলে এটাকে তো অ্যানালাইসিস করাটা খুবই কঠিন। সেক্ষেত্রে তারা আবার এটাকে ন্যারো ডাউন করে স্যাম্পলিং করেছে যে যদি টপ আলো মানে ওই যে অ্যাটেনশন গ্র্যাব করছে যে টপ 1500 কোম্পানি এই রিলেটেড যদি পোস্ট থাকে, তাহলেই শুধুমাত্র তারা সেগুলোকে সেন্টিমেন্ট স্কোরের জন্য ব্যবহার করবে। এবং এখানেও ওই সেম সিকিং আলফার মতোই, যে +1 যদি থাকে তার মানে সেটা এক্সট্রিমলি পজিটিভলি সেন্টিমেন্ট রিলেটেড, এবং যদি -1 থাকে তার মানে এক্সট্রিমলি নেগেটিভলি সেন্টিমেন্ট রিলেটেড। এরকম ভাবে তারা হচ্ছে অ্যানালাইসিস করেছে। এই ছিল হচ্ছে আসলে তাদের ডেটা কনফিগারেশনের জন্য যে তারা মেথোডোলজি গুলো ইউজ করেছে সেটার জন্য। এবার আসে হচ্ছে আহ, মজার ব্যাপারটাতে, সেটা হচ্ছে যে তাদের ফাইন্ডিংস গুলো কি ছিল। প্রথম যে ফাইন্ডিংস ছিল সেটা হচ্ছে যে এই যে একটা নির্দিষ্ট স্টকের ব্যাপারে কতবার আলোচনা হচ্ছে, অ্যাটেনশন, সেই অ্যাটেনশনটা অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম অর্থাৎ 3টি প্ল্যাটফর্মের মধ্যেই 67% পর্যন্ত কোরিলেটিভ। তার মানে আমি যে যে স্টক নিয়ে টুইট করছি টুইটারে, সেই একই স্টক সম্পর্কে আমি আসলে মোর ফ্রিকুয়েন্ট পোস্ট বা মেসেজ দেখতে পারবো হচ্ছে স্টক টুইট অথবা সিকিং আলফাতে। অন্যদিকে সেন্টিমেন্ট অর্থাৎ এটা আমার সঙ্গে ইমোশনালি কতটুকু অ্যাটাচ, অথবা এটাকে আমি কতটুকু বিলিভ করছি, অথবা এইটাতে আমি বিশ্বাস করছি কিনা যে এটা কোনো ইনফরমেশন ক্যারি করে কিনা, এইটার মাত্রাটা হচ্ছে 38% অ্যাক্রস দি প্ল্যাটফর্ম। অর্থাৎ তারা দেখলো যে 38% পর্যন্ত সেন্টিমেন্ট আসলে সিমিলার বিহেভ করে, কিন্তু অ্যাটেনশনের ক্ষেত্রে সেটা হচ্ছে 67%। সেকেন্ড হচ্ছে, তাহলে তখন মনে হলো যে আচ্ছা এমনও তো হতে পারে যে বিভিন্ন রকম স্টক রিলেটেড ইনফরমেশনের কারণে, নিউজের কারণে, ফার্ম স্পেসিফিক চেঞ্জের কারণে, অথবা ডেট অথবা টাইমের নির্দিষ্ট সিচুয়েশনের কারণে নির্দিষ্ট একই ধরনের শেয়ারের দাম বেড়ে যাচ্ছে। এটা হতেই পারে যে কোনো একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি কলাপস করছে বলে সবাই ধারণা করছে, তাহলে সবগুলো শেয়ারের দাম খুব পড়ে যাবে, এটা খুব স্বাভাবিক। অথবা কোনো একটা ফার্মের শেয়ারের ব্যাপারে আর্নিং এর জন্য একটা পজিটিভ ইনফরমেশন মার্কেটে এসেছে, তাহলে খুব স্বাভাবিক সেটার পজিটিভ রিফ্লেকশন হবে, প্রাইস বেড়ে যেতে পারে। সো এই জিনিসগুলোকে তখন তারা কন্ট্রোল করলো যে আচ্ছা ঠিক আছে, আমরা যদি কন্ট্রোল করি, যে আমরা যদি এগুলোকে কনসিডার করি যে আমরা ফার্মের নিউজের কোনো নির্দিষ্ট চেঞ্জ হচ্ছে না, আর্নিংস এর কোনো অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, ফার্ম স্পেসিফিক বিহেভিয়ারের কোনো চেঞ্জ হচ্ছে না, অথবা আমার স্পেসিফিক ডেট টাইম ট্রেন্ডের কোনো চেঞ্জ হচ্ছে না, অথবা আমার রিটার্ন নর্মাল যে স্টক ওই কোম্পানির যে রিটার্ন বিহেভিয়ার ল্যাগ রিটার্ন সেটার মধ্যে কোনো রকমের চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে এই প্রেডিক্টেবিলিটি সিচুয়েশনটা কিরকম হবে বা সিগন্যালের স্ট্রেংথটা কিরকম হবে, তখন এই সবগুলোকে কন্ট্রোল করে দেখলো যে না, তবুও তাদের যে অ্যাটেনশনের যে কোরিলেশন সেটা তবুও 66% স্ট্রং। অর্থাৎ অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম 66% পর্যন্ত মানুষ সেম ব্যাপার নিয়ে আলোচনা করছে। অন্যদিকে সেন্টিমেন্টটা 38%ই রয়ে গেল। অর্থাৎ আগের মতোই যে অ্যাটেনশন যতটুকু গ্র্যাব করছে, কিন্তু ওই ডিসকাশন থেকে মানুষ আসলে ইনফরমেশন সিক করছে খুবই কম, আর বা বিশ্বাস করছে কম, বা ওখান থেকে ইমোশন নিজেকে অ্যাটাচ করছে কম। এর পরবর্তীতে তারা দেখার চেষ্টা করলো যে আচ্ছা এটা কি তাহলে সব, এই যে আমি 1500 ফার্ম নিলাম, এটা কি এই 1500 ফার্ম সবার জন্যই সেম? তখন তারা কি করলো যে সাইজ ডিসাইলে অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে আবার 3 ভাগ করলো এই 1500 কোম্পানিকে, যেটা স্মল, মিডিয়াম এবং লার্জ কোম্পানিতে তারা ভাগ করলো, এবং দেখলো যে স্মল স্মল কোম্পানির ক্ষেত্রে এবং মিডিয়াম কোম্পানির ক্ষেত্রে তাদের যে ফার্মের যে অ্যাটেনশন সেটা মোরলেস 50% থেকে 60%-এর মধ্যেই ভ্যারি করে। কিন্তু লার্জ ক্যাপিটালের ক্ষেত্রে, যে ফার্মগুলো লার্জ ক্যাপিটাল ক্যারি করে, তাদের ক্ষেত্রে এটা 72% পর্যন্ত সিমিলারিটিস দেখা যায়। অর্থাৎ 72% চান্স আছে যে একই ওই ওই লার্জ কোম্পানিটা নিয়ে অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম সবাই একই ধরনেরই আলোচনা করছে। এবং সেম জিনিস তারা সেন্টিমেন্টের ক্ষেত্রে টেস্ট করলো, দেখলো যে স্মল কোম্পানি এবং মিডিয়াম কোম্পানির ক্ষেত্রে আহ, যে সেন্টিমেন্টের যে রিলেশন, তাদের যে ইনফরমেশন কন্টেইন করা বা ইমোশনালি অ্যাটাচ করানো বা ইনফরমেশন ক্যারি করা, এই ব্যাপারটা মোরলেস 36 থেকে 40% পর্যন্তই ভ্যারি করে, এবং লার্জ কোম্পানির ক্ষেত্রে সেটা ম্যাক্সিমাম 42% পর্যন্ত যায়।
তো তার মানে হচ্ছে আসলে যে ফার্ম সাইজ অনুযায়ী আমাদের এই অ্যাটেনশন এবং সেন্টিমেন্ট রিলেটেড কোনো আহ, বড় কোনো ভ্যারি হচ্ছে না। এবং এরপরে তারা আরেকবার দেখলো যে যেহেতু তাদের হাতে আমি বলেছি যে স্টক টুইটের একটা বড় ডেটাবেস ছিল, প্রায় 150 মিলিয়ন টুইটের ডেটা ছিল 8 লাখ ইউজারদের। তো তারা কি করলো, আবার ইউজার প্রোফাইল অনুযায়ী ভাগ করলো যে আচ্ছা টপ 1% যারা এটা নিয়ে সবসময় কথা বলে, এরপর হচ্ছে প্রফেশনাল অথবা নিউ ইউজার, অ্যাভারেজ ইউজার, এরকম ভাগ করলো। এবং তারা দেখলো যে হচ্ছে আপ টু 84% পর্যন্ত হচ্ছে আমরা অ্যাটেনশনটাকে প্রেডিক্ট করতে পারছি, বা অ্যাটেনশন যে কো মুভমেন্ট সেটাকে প্রেডিক্ট করা যাচ্ছে যে সব ইউজারদের মধ্যেই 84% পর্যন্ত সিমিলারিটিস দেখা যাচ্ছে, কিন্তু সেন্টিমেন্টের ক্ষেত্রে সেটা 27%। এইটার মানে কি, যে একজন প্রফেশনাল একটা টুইট থেকে, একটা মেসেজ থেকে যেই পরিমাণে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারেন, একজন নিউ ইউজার বা এভারেজ ইউজার সেইটা করতে পারছেন না। তাদের মধ্যে একটা ভ্যারিয়েশন আছে। সো এইটা অনলি 27% পর্যন্তই কোরিলেটেড। এরপরে হচ্ছে সেকেন্ড স্টেপে আসলো তারা যে আচ্ছা ঠিক আছে, সিগন্যাল তো জেনারেট হচ্ছে, তাহলে এই সিগন্যালের প্রেডিক্টিভ পাওয়ার আসলে কত। তো এক্ষেত্রেও আবার তারা 3 ভাগে এই প্রেডিক্টিভ পাওয়ারটা দেখার চেষ্টা করেছে যে পরের দিনের পরের দিনের প্রেডিকশন আমি কতটুকু অ্যাকুরেটলি করতে পারছি, অথবা পরের দিন থেকে শুরু করে যেদিন আমি আলোচনা করলাম, যেদিন আমি পোস্ট দিলাম, সেদিন থেকে তার পরের 20 দিনের কি সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, অথবা আজকের একটা স্টক নিয়ে আমি আলোচনা করছি, আজকেই মার্কেটে এর কি ইম্প্যাক্ট পড়ছে। এই 3 ভাগে তারা হচ্ছে দেখার চেষ্টা করে। তো প্রথমে আসি হচ্ছে যে পরের দিনের প্রেডিকশন পাওয়া। খুবই আশ্চর্যের সঙ্গে দেখা গেল যে যদিও বা মানুষ নির্দিষ্ট একটা শেয়ার সম্পর্কে, নির্দিষ্ট একটা কোম্পানির স্টক সম্পর্কে অনেক বেশি ডিসকাশন করছে, অনেক বেশি অ্যাটেনশন গ্র্যাব করছে, যেটা নাকি 67% পর্যন্ত সিমিলার ছিল অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম, কিন্তু এই হাই ডিসকাশনের এগেনস্টে তার প্রেডিক্টিভ পাওয়ার খুবই খারাপ। এবং সেটা মনে করছে যে যদি আমার ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি অ্যাটেনশনের চেঞ্জ হয়, তাহলে সেটার পরের দিন মার্কেটে আমার 13% পর্যন্ত নেগেটিভ রিটার্ন প্রেডিক্ট করছে। অর্থাৎ আমার যদি ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনক্রিজ হয় অ্যাটেনশন, তাহলে চান্স আছে যে ওই নির্দিষ্ট স্টকটার দাম পরের দিন 13% পর্যন্ত কমে যেতে পারে। এটা কিন্তু খুবই আশ্চর্যের একটা ব্যাপার। অন্যদিকে সেন্টিমেন্টের ক্ষেত্রে দেখা গেল যে যদিও বা ইউজাররা সেম সেন্টিমেন্ট, সেম ইমোশন, সেম ইনফরমেশন ওখান থেকে এক্সট্রাক্ট করছে না, বাট তারপরেও কোনো একটা স্টকের ক্ষেত্রে যদি ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেঞ্জ হয়, তাহলে সেন্টিমেন্ট আমার পরের দিনের ইনফরমেশন 6% পর্যন্ত প্রেডিক্ট করতে পারে। অর্থাৎ কোন একটা স্টক নিয়ে যদি ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেঞ্জ হয়, তাহলে এই স্টকটার ক্ষেত্রে পরের দিন আপ টু 6% পর্যন্ত চান্স আছে যে এটার প্রাইসটা বেড়ে যাবে। অর্থাৎ অ্যাটেনশনের ক্ষেত্রে আমার প্রেডিক্টিভ পাওয়ারটি হলো নেগেটিভ, যেটা 13%, কিন্তু সেন্টিমেন্টের ক্ষেত্রে আমার প্রেডিক্টিভ পাওয়ারটি হলো পজিটিভ, যেটা আপ টু 6%। এবার তাহলে তারা দেখার চেষ্টা করলে যাচ্ছে ঠিক আছে এটা ইমিডিয়েট তো পরের দিন, তাহলে আপ টু 20 ডেজ পর্যন্ত সিচুয়েশনটা কি হবে। এখানেও দেখা গেল যে আপ টু 20 ডেজ পর্যন্ত সেন্টিমেন্টের যে প্রেডিক্টিভ পাওয়ার, যে আমি পরের দিনে পজিটিভ রিটার্নটাকে প্রেডিক্ট করতে পারছি, এটা স্ট্যাবল থাকলো এবং এর মধ্যে কোনো রকম চেঞ্জ হলো না, কোনো রকম রিভার্সাল হলো না। কিন্তু অ্যাটেনশনের যে প্রেডিক্টিভ পাওয়ার, এটা দেখা গেল যে যদিও বা সেটা শুরুতে অনেক বেশি প্রেডিকশন পজিটিভ পাওয়ার দিতে পারছে। সরি, আমাদের পাওয়ার কাট তো বলে না, আসলে এটা সেন্সর লাগানো তো অফ হয়ে গেছিল। তো আলোচনায় ফিরি যে তারা দেখার চেষ্টা করলো যে 20 দিন পরের পর্যন্ত কি সিচুয়েশন। তো দেখা গেল যে সেন্টিমেন্টের প্রেডিক্টিভ পাওয়ারটি স্টেবল রয়েছে, কিন্তু অ্যাটেনশনের প্রেডিক্টিভ পাওয়ারটি ইমিডিয়েট ওই দিনের ক্ষেত্রে অনেক বেশি রিফ্লেক্টেড হলেও, যে যেদিন আলোচনা হচ্ছে সেই দিনের স্টক মার্কেট রিটার্নের ক্ষেত্রে সে দেখাচ্ছে যে যদি এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার অ্যাটেনশন বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমি
আপ টু 4% পর্যন্ত হচ্ছে আমার পজিটিভ রিটার্ন পাওয়ার বা প্রাইস ইনক্রিজ হওয়ার বা রিটার্ন আর্ন করা, অ্যাবনর্মাল রিটার্ন আর্ন করার একটা পসিবিলিটি থাকে। কিন্তু এই যে প্রথম মানে ওই দিন নির্দিষ্ট দিনেই বা সেম দিনেই যে 4% পজিটিভ প্রেডিক্টেবিলিটি দেখাচ্ছে স্টক রিটার্নের ক্ষেত্রে, সেটা পরের 20 দিন পর্যন্ত হচ্ছে সে গ্রাজুয়ালি রিভার্সাল হতে থাকে। অর্থাৎ পরের দিন থেকেই প্রাইস ড্রপ হয়ে আস্তে 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 এইটার পাওয়ারটা নেগেটিভের দিকে চলে যায়, যেটা আমরা শুরুতে পেয়েছি। সো এর পরবর্তীতে তাহলে তার মানে মোদ্দা কথায় বোঝা গেল যে ফিউচার রিটার্নের প্রেডিক্টেবিলিটির ক্ষেত্রে অ্যাটেনশনের রয়েছে হচ্ছে নেগেটিভ প্রেডিক্টেবিলিটি, কিন্তু সেন্টিমেন্টের সঙ্গে রিটার্নটা আসলে পজিটিভলি রিলেটেড। থার্ড ফেজে গিয়ে তারা, আমি বলেছিলাম যে তাদের আরেকটা উদ্দেশ্য ছিল হচ্ছে যে মার্কেট ইভেন্টের কোনো চেঞ্জ হলে সেটাতে কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা সেটা দেখার জন্য। তো তারা দুটা ইভেন্ট নিয়ে কথা বললো, যে 2019 সালের দিকে স্টক টুইটের একটা ক্যারেক্টার চেঞ্জ হয়, ক্যারেক্টার লিমিটের মধ্যে চেঞ্জ হয়, আসলে ক্যারেক্টার চেঞ্জ হয় না। তো 2019-এর মার্চ মাসের দিকে আমি যদি ভুল না করি, যে স্টক টুইট তাদের লিমিট বাড়িয়ে দেয়, মেসেজের যে ক্যারেক্টার লিমিট সেটা বাড়িয়ে দেয়। অর্থাৎ 140 ক্যারেক্টারের জায়গায় আপনি এখন 1000 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। মেসেজের যে পোস্টের যে আহ, দৈর্ঘ্য সেটা হতে পারে আপ টু 1000 ক্যারেক্টার পর্যন্ত। সো এটা একটা বড় ইস্যু। কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে বলার মতো বা লিখার মতো অনেক কিছু আছে, কিন্তু খুব অল্প পরিসরে লিখার জন্য আমরা আসলে মানে ওইটাতে খুব বেশি ক্লারিটি দিতে পারি না, আমরা খুব বেশি ক্লিয়ার ভাবে এটাকে আমাদের আইডিয়াটাকে, আমাদের চিন্তা ভাবনা বা আমাদের যে এক্সপেকটেশন সেটাকে আমরা লিখতে পারি না, এক্সপ্রেস করতে পারি না। কিন্তু যখন আমার হাতে আপ টু 1000 ক্যারেক্টার পর্যন্ত হচ্ছে আমি এটা লিখতে পারবো, তার মানে আমার কাছে অনেক বেশি স্পেস এখন, যে আমি আমার এনালাইসিস, আমার এক্সপেকটেশন, প্রেডিকশনটাকে আমি পূর্ণাঙ্গভাবে এক্সপ্রেস করতে পারবো। সো এই ইভেন্টের কারণে কোনো প্রেডিক্টেবিলিটি বা এই যে সোশ্যাল সিগন্যালের যে প্রেডিক্টেবিলিটি, এটার কোনো চেঞ্জ এসেছে কিনা। সো তারা দেখলো যে যখনই এই ক্যারেক্টারটার লিমিটটা চেঞ্জ হলো, টুইটার এবং সিকিং আলফার ক্ষেত্রে কোনোই চেঞ্জ আসলো না। কিন্তু যেহেতু স্টক টুইটের ক্যারেক্টার লিমিটকে এনহ্যান্স করা হয়েছে, সো স্পেসিফিক্যালি স্টক টুইটের যে অ্যাটেনশন পাওয়ার সেটা -3% থেকে জাম্প করে 1.7% পজিটিভে চলে আসলো। অন্যদিকে সেন্টিমেন্টের যে পাওয়ারটা সেটা ছিল হচ্ছে আগে 3% পর্যন্ত সে পরের দিনের রিটার্নের প্রেডিক্টিভিটি করতে পারতো পজিটিভলি, যে আপ টু 3%, সেটা এখন 7% হয়ে গেল, যে আমি আপ টু 7% পর্যন্ত পরের দিনের পজিটিভ রিটার্নকে প্রেডিক্ট করতে পারছি। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। সেকেন্ড যে মার্কেট চেঞ্জটা নিয়ে বা মার্কেট ইভেন্ট নিয়ে কথা বলো, সেটা হচ্ছে গেম স্টপ ইভেন্ট, যেটা 2021 সালের জানুয়ারিতে মেবি হয়েছিল। যে সবাই ওই গেম স্টপের শেয়ারটাকে কেনার চাহিদায় ছিল, এবং ওইটাতে এত বেশি বাইং প্রেসার আসছে যে রাতারাতি ওইটা একদম স্কাই হাই হয়ে গেছে স্টকের দাম। সো এটার পেছনে কিছু কারণ ছিল হচ্ছে, প্রথম একটা কারণ হচ্ছে রেডিট নামে আরেকটা প্ল্যাটফর্ম, যেটা খুব স্ট্রংলি এটার সঙ্গে পজিটিভলি কানেক্টেড ছিল। সেকেন্ড হচ্ছে যে 2020-এর দিকে প্রচুর পরিমাণে আহ, এই প্ল্যাটফর্মগুলোতে নিউ ইউজারের মানে ইনফ্লাক্স হয়েছে বা রেইজ হয়েছে। কারণ হচ্ছে যেহেতু 2019-এ করোনা ছিল, তো 2020-এও ওটাকে এক্সটেন্ড করা হয়েছে করোনার যে রেস্ট্রিকশন গুলো, কোয়ারেন্টাইন বা এরকম যা যা কিছু ছিল। তো সবাই যেহেতু ঘরে বন্দি ছিল, তারা অনেক বেশি সোশ্যালি অ্যাক্টিভ হয়ে গেল সোশ্যাল প্ল্যাটফর্মে। এবং সরি, এবং পাশাপাশি হচ্ছে যে ওই সময় রেডিট, যেটা আমি বললাম যে খুবই স্ট্রং একটা ভূমিকা রেখেছে। পাশাপাশি রবিনহুড নামে আরেকটা মানে ট্রেডিং প্ল্যাটফর্ম, তারা তাদের যে ট্রানজাকশন ফি এটা উঠিয়ে দিল, যে আমার প্ল্যাটফর্ম ইউজ করে তুমি যদি শেয়ার কেনাবেচা করো আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। ওই একই সময়, এবং পাশাপাশি একই সময় ইউএস গভর্নমেন্টের পক্ষ থেকে ইয়া, বিভিন্ন হাউস হোল্ডদের কাছে সাবসিডির চেক পৌঁছানো হয়েছে। তার মানে তখন তাদের হাতে প্রচুর টাকা। তাহলে আচ্ছা, সরি, যে আমি ট্রানজেকশন করবো, আমার ট্রানজেকশনের জন্য কোনো খরচ লাগছে না, আবার নিজের
সঞ্চয়ের টাকা দিয়ে করতে হচ্ছে না, গভর্নমেন্ট থেকে আমাকে সাবসিডি দিচ্ছে, সেই টাকাটাও তো আমার কাছে নতুন মানে বাড়তি টাকা, সেটাতেও আমি কাজে লাগাতে পারি। সো এই সব কিছু মিলে ওই গেম স্টপের ইভেন্টটাতে অনেক বেশি প্রাইসের যে শর্ট স্কুইজ বলি আমরা সেটা হয়েছিল। যে খুবই শর্ট, মানে স্বল্প সময়ে প্রাইস অনেক বেশি বেড়ে গেছিল। সো এইটার কোনো একটা ইম্প্যাক্ট সেই সোশ্যাল সিগন্যালের মাধ্যমে পড়েছে কিনা সেটা তখন আসলে তারা দেখার চেষ্টা করলো, এবং তখন এই স্টক টুইটের যে ডেটা এইটা ব্যবহার করে দেখা গেল যে আমার সেন্টিমেন্ট যেটা এতদিন আমার পজিটিভ ছিল, যে আমার রিটার্নটাকে পরের দিনের রিটার্ন বা আপ টু 20 ডেজ পর্যন্ত যেটা আমার রিটার্নটাকে পজিটিভলি প্রেডিক্ট করতে পারে, সেটা একদম রাতারাতি চেঞ্জ হয়ে নেগেটিভ প্রেডিকশনে চলে আসলো। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্টকের রিলেটেড সেন্টিমেন্ট ইন্ডেক্স যদি আমার 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেঞ্জ হয়, তাহলে এটা খুব ভালো সম্ভাবনা আছে পরের দিন এইটা 12.5% পর্যন্ত নেগেটিভ রিটার্ন জেনারেট করবে। তখন তো মানে এটা খুবই আশ্চর্যের একটা ব্যাপার যে কি কি কারণে তখন আসলে দেখা গেল যে এই যে ওল্ড ইউজার এবং নিউ ইউজার এদের মধ্যে কোনো তারতম্য আছে কিনা, তখন তারা এই অ্যানালাইসিসটা করলো যে আমরা যে স্টক টুইটের ডেটাগুলো পাচ্ছি এটার মধ্যে ওল্ড ইউজার যারা এবং যারা নাকি নিউ ইউজার, তাদের মধ্যে আসলে সেন্টিমেন্ট যে কতটুকু ইনফরমেশন জেনারেট করছে বা কতটুকু আসলে প্রেডিক্টেবিলিটি পাওয়ারটা হোল্ড করছে। দেখা গেল যে ওল্ড ইউজারের ক্ষেত্রে তার প্রেডিক্টেবিলিটির পাওয়ার বা রিটার্ন প্রেডিক্টেবিলিটি অথবা কানেক্টনেসের পাওয়ারটা একই রকম রয়ে গেছে, স্ট্যাবিলি রয়ে গেছে, পজিটিভ। কিন্তু নিউ ইনফরমেশন যারা এই নিউ ইউজাররা প্রোভাইড করছে অথবা নিউ যে ন্যারেটিভ তৈরি হচ্ছে, এইটার কারণে আসলে পুরো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে এবং সেন্টিমেন্টের নেগেটিভ পাওয়ার, নেগেটিভ রিটার্ন প্রেডিক্টেবিলিটির ব্যাপারটা চলে এসেছে। যেখানে সেন্টিমেন্ট আগে পজিটিভলি আমার পরের দিনের রিটার্ন প্রেডিক্ট করতে পারতো, সেটা এখন যদি এরকম হয় যে কোনো একটা নির্দিষ্ট স্টকের ব্যাপারে সেন্টিমেন্ট ইন্ডেক্স 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেঞ্জ হয়েছে, তাহলে ভালো চান্স আছে নিউ ইউজারদের জন্য যদি এইটা চেঞ্জ হয়, তাহলে পরের দিনের ওই রিলেটেড স্টকটার রিটার্ন 12.5% পর্যন্ত ডিক্রিজ হয়ে যেতে পারে। তো এই ছিল আসলে এই পেপারটার মেইন যে আলোচনার বিষয়, এবং এই রিলেটেড আরো অনেক পেপার রয়েছে এর আগে। বারবার ওডিন রয়েছে, ডি অ্যাটেল রয়েছে, এরপরে হচ্ছে ইনফরমেশন মার্কেট ওভার রিয়েকশন এবং ইমব্যালেন্স নিয়ে অনেক পেপার আছে। কিন্তু এই পেপারটার একটা অনন্য সংযোজন ছিল এটাই, যেটা 3টা মেজর প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করেছে এবং রিয়েল টাইম দুটো ন্যাচারাল এক্সপেরিমেন্ট দেখিয়েছে যে মার্কেট ইভেন্টের যে দুটো চেঞ্জের কারণে আসলে এই সোশ্যাল সিগন্যালের স্ট্রেংথ কতটুকু স্ট্রঙ্গার হচ্ছে অথবা কতটুকু উইকার হচ্ছে বা ডেভিয়েশনটা কতটুকু হচ্ছে। তো এই ছিল আজকের মতো, ভালো থাকবেন সবাই। এই পেপারটি পড়তে চাইলে জার্নাল অফ ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স এর 2024-এর দ্য সোশ্যাল সিগন্যাল বুকস অন এল লিখে সার্চ দিলেই চলে আসার কথা। তবু যদি কেউ অ্যাক্সেস না করতে পারেন পিডিএফ, অথরকে রিকোয়েস্ট করতে পারেন, অথবা আই হোপ যে পিডিএফটা অ্যাভেলেবল, অথবা আমার কাছে ইমেল করলে আমিও আপনাদেরকে প্রোভাইড করতে পারি। সো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন। আবার নতুন হয়তো কোনো অন্য কোনো পেপার নিয়ে আমরা কথা বলবো। বাই বাই।